তাই বল, আগের পড়া থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না, না, না। না। আচ্ছা, আমি তোদের হোমওয়ার্ক ক্লাসরুম কোনোটাই চেক করে উঠতে পারিনি এই সপ্তাহে, নানান কারণে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু পরের সপ্তাহের মধ্যে চেক করে তোদের দেবো। চান্দু না, ঠিকঠাক শুনতে পাচ্ছি না, আওয়াজটা কম আসছে। এখনো শুনতে পাচ্ছিস না? একদম হালকা শুনতে পাচ্ছি, কানের সামনে আনলে তা শুনতে পাচ্ছি, কিন্তু স্ক্রিন, তাহলে তো স্ক্রিন দেখতে পাবো না। বিজ্ঞানের কি একই সমস্যা? না, আমি শুনতে পাচ্ছি ঠিকঠাক। রুদ্র কি ইয়ারফোন আছে? না, আমার কেন লাগাবো ইয়ারফোন? ইয়ারফোনটা লাগিয়ে নে, তাহলে বোধহয় শুনতে পারবে। হ্যাঁ, তার অ্যাকশন দাঁড়াও। হুম। চান্দু না, একবার বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছিস এবার? হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ। বেশ। এবার তাহলে সবাই শুনতে পাচ্ছিস? হ্যাঁ। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমি তোদের অ্যাটমিক স্ট্রাক মানে পরমাণুর গঠন যেহেতু বেসিকটা পড়াইনি, এখানে অনেকগুলো ক্যালকুলেশন করতে গেলেই পরমাণু গঠনের বেসিক জিনিসটা লাগবে। তো আমি আজকে সেইটুকু একটু বলে নেবো। আজকে আমরা খুব বেশিক্ষণ করতে পারবো না, আমি হয়তো ছটা ছটা 5-10-এর মধ্যে ছেড়ে দেবো। তো আগে আমরা পরমাণু গঠনের একটা বেসিক, যেটাকে বলে ক্র্যাশ কোর্স, ঠিক আছে, সেটা একটু বলে নেওয়া দরকার, নইলে এখানে কিছু ক্যালকুলেশন লাগবে যেটা তোরা বুঝতে পারবি। আচ্ছা, তাহলে এরকম করে বলি যে বেসিক্স অফ অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার মানে হচ্ছে পরমাণুর গঠন। পরমাণুর গঠন। আচ্ছা, আমি খুব ডিটেলে কিছু বলছি না, আমি জাস্ট বেসিকটা বলে রাখি, যেটুকু বললে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে একটা পরমাণু, পরমাণুর ভেতরে কি কি থাকে? তাহলে পরমাণুর মূল কণা হচ্ছে, মূল তিনটি কণা, তিনটি কণা দিয়ে তৈরি যে কোনো পরমাণু, ঠিক আছে, তিনটে কণা দিয়ে তৈরি মূলত। আরো কিছু কণা থাকতে পারে, কিন্তু এগুলো থাকে, এগুলো সবসময় থাকবে। আচ্ছা, কি কি সে কণা? একটা হচ্ছে ইলেকট্রন, এটা নিচে লিখি। ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। এই তিনটে কণা যে কোনো পরমাণুতে জেনারেলি থাকে। আচ্ছা, এই তিনটে কণার কিছু বেসিক জিনিসটা আমরা জেনে নিই একটুখানি। একটা হচ্ছে এদের ভর কত, এদের চার্জ কত, চার্জ কি প্রকৃতি, বা চার্জের প্রকৃতি এরকম করে বলি, চার্জের প্রকৃতি। আরেকটা হচ্ছে চার্জের মান, চার্জের মান। আচ্ছা, ইলেকট্রনের ভর কত, এগুলো চেষ্টা করবি মুখস্থ করার। মুখস্থ করতে পারলে ভালো, কারণ এটা সারা জীবনই লাগে কোনো না কোনো কাজে। ফলে এই ইনফরমেশন গুলো একটুখানি মনে রাখার চেষ্টা করবি। এটাকে একটু সরিয়ে সরিয়ে লিখি, তাহলে বেটার হয়। আচ্ছা, ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি, ঠিক আছে। আচ্ছা, 10⁻⁻31 কেজি, ঠিক আছে, এই রেঞ্জে। 10⁻⁻31 মানে বুঝতে পারছিস? 1/10⁻31, মানে 1/1-এর নিচে 31টা শূন্য। তার মানে কত কম, বুঝতে পারছিস তো ইলেকট্রনের ভর?
দেখতে পাচ্ছিস কি আমার স্ক্রিনটা? হ্যাঁ। তো এটা বুঝতে পারছিস তো যে কত কত হালকা ইলেকট্রন। 1 ভাগ 10⁻31, তার মানে 1 ভাগ একের পেছনে 31টা শূন্য। এককে এত সংখ্যা দিয়ে, এত বড় সংখ্যা দিয়ে ভাগ করছে, 31টা শূন্য। হুম। ইলেকট্রনের ভর খুব কম, ঠিক আছে। আচ্ছা, এই পার্টিকেল গুলোকে, এই কণাগুলোকে বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেল, ঠিক আছে। সাব অ্যাটমিক পার্টিকেল বা পরমাণুর ভেতরে থাকা কণা, ঠিক আছে, পরমাণু যে কণা দিয়ে তৈরি। আচ্ছা, এটা 10⁻⁻, এইটা যদি ইলেকট্রনে ভরা হয় তো ইলেকট্রনের ভর গ্রামে কত হবে? কেউ একজন বল দেখি। কি করতে হবে কেজি থেকে গ্রামে যেতে হলে? +3, 10⁻+3 করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে একটা +3 হবে। জল লাগিয়ে আসেনি দেবজানি, দেবজানি ব্যাকগ্রাউন্ডে বোধহয় আওয়াজ হচ্ছে, বা কি রুদ্র আমি জানি না। দেবজানি বুঝতে পেরেছি না বুঝতে পারিস নি? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এটা গ্রামে করলে হবে, যদি আমি 10⁻+3 দিয়ে গুণ করি, 9.11 into 10⁻⁻28। -28 গ্রাম, ঠিক আছে। একই রকম ভাবে প্রোটনের ভরটা একটু বেশি, ঠিক আছে। প্রোটনের ভরটা কত? 1.6725 × 10⁻⁻27 কেজি, ঠিক আছে। আর নিউট্রনের ভর হচ্ছে 1.675 × 10⁻⁻27 কেজি, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারছি, এগুলোকে আমরা গ্রামিয়ার দেখাচ্ছি না। মূল কথা যেটা, সেটা বলতে চাইছি যে প্রোটন, আচ্ছা, কোন থেকে বেশি? দেবযানী বল দেখি। দেবযানী। কার ভর সব থেকে বেশি? হ্যাঁ, মানে এই সংখ্যাগুলো দেখে আমাকে বল, যুক্তি দিয়ে কার ভর সব থেকে বেশি। আচ্ছা, আগে বল, ইলেকট্রনের ভর বেশি না প্রোটনের ভর বেশি? প্রোটনের। কেন? ওটাতে তো -27 আছে আর ওটাতে তো 31। হ্যাঁ, হ্যাঁ, তাহলে -27 -31 থেকে বড়, কারণ মাইনাসে আছে। তাহলে মাইনাসে থাকলে সংখ্যাটা যত ছোট হবে তত বড় আসলে। তার মানে -10⁻−27 10⁻−31 এর থেকে বড়। রুদ্র বুঝতে পারছিস না বুঝতে পারিস? হ্যাঁ। আচ্ছা, এবার রুদ্র বল তাহলে, প্রোটনের ভর বেশি না নিউট্রনের ভর বেশি? নিউ হ্যাঁ, নিউট্রনের। কেন? কারণ নিউট্রনের 1.675 আছে আর ওখানে 1.6725 আছে, তাই। হ্যাঁ, হ্যাঁ। তাহলে নিউট্রন সব থেকে বেশি ভারী, তারপর প্রোটন, তারপর ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, শুধু তাই নয়, প্রোটনের ভর ইলেকট্রনের ভরের প্রায় 2000 গুণ, নিউট্রনের ভরও তাই। এটা ভাগ করলে পাওয়া যাবে। ফলে পরমাণুর বেশিরভাগ ভর যেটা আসে সেটা প্রোটন আর নিউট্রনের জন্য আসে, ইলেকট্রনের জন্য ভর খুব সামান্যই আসে। ফলে পরমাণুর ভর মূলত তৈরি হয় প্রোটন আর নিউট্রন দিয়ে। ইলেকট্রনের জন্য যেটুকু হয় সেটুকু খুব সামান্য, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, চার্জের প্রকৃতি কি? আমি এখানে লাইন টেনে দিই। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তোমার কথাটা না কেটে কেটে আসছে। এখনো কেটে কেটে আসছে? হ্যাঁ, মাঝে মাঝে কেটে আমারটা কেটে আসে না, আমারটা পরিষ্কার আসছে। মুশকিল, মুশকিল। কি করা তাহলে? মানে হ্যালো, এবার কাটা কাটা আসছে হ্যালো, হ্যালো, আমারটাতেও। হ্যালো। হ্যাঁ, এবার ঠিক আছে।
দেবযানী, শুনতে পাচ্ছিস? কাটা কাটা আসছে এখনো। আহ, কি করি তাহলে? দাঁড়া, আমি একটা মিনিট চেষ্টা করছি। বাড়িতে পড়া। এখনো কাটা কাটা আসছে। হ্যাঁ, এইবার দেখ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। দেবযানী, হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, বা বাংলায় বললে ঋণাত্মক। ঠিক আছে, ঋণাত্মক। প্রোটনের চার্জ পজিটিভ বা ধনাত্মক। ধনাত্মক। আর নিউট্রনের আবার কাটা কাটা চার্জ, আসছে মাঝে মাঝে। ঠিক আছে। হ্যাঁ, আবার আসছে। মাঝে মাঝে কাটা কাটা আসছে। বুঝতে পারছি, ইন্টারনেটের সমস্যা এটা। করা বলতো। আচ্ছা, আমি খানিকক্ষণ পড়াই, দেখ তোরা কতটা শুনতে পাস। যদি আবার এরকম কাটা কাটা থাকে তাহলে বোধহয় আজকে ক্লাসটা করা যাবে না, কারণ যা বুঝতে পারছি যে এটা ইন্টারনেটের সমস্যা। আমি যেহেতু বাড়িতে আছি এখন, আমাকে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে, আর আমার মোবাইলে ইন্টারনেটে আমার ল্যাপটপটাও কানেক্টেড, আবার আমার ট্যাবটাও কানেক্টেড। আমার ধারণা ওইটাই ও নিতে পারছে না, সেটাই কারণ হবে হয়তো। তোরা কি শুনতে পাচ্ছিস কিছু? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, দেখা যাক দেখা যাক, যদি এরকম হয় যে অনেকটা মাঝখানে কাটা কাটা আসছে, তাহলে কি করা যাবে? তাহলে থামতে হবে, কালকে পরে অন্য একটা বন্দোবস্ত করতে হবে। আবার কাটা কাটা আসছে আর এই শান্তদা। মুহূর্তে আমার কিছু বোঝাই গেল না। কি বললো ওটা কিচ্ছু বুঝতে পারলাম না। করা বলতে তাহলে। আচ্ছা, দাঁড়া দাঁড়া, আমি দেখি এটা বন্দোবস্ত করে দেখি, দাঁড়া। আমাকে 2 মিনিট সময় দে, আমি এটা বন্দোবস্ত করছি। হুম।
সব কি চালু হয়ে গেল? হ্যালো শান্তনুদা। হ্যালো। এবার দেখতে শুনতে পাচ্ছ কিনা আমার কথা ঠিকঠাক? না, কাটা কাটা আসছে এখনো। ভালো করে একটু দেখ তোরা দুজনেই। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ এবার, হ্যালো হ্যাঁ হ্যালো। এবার ঠিক আছে। ঠিক আছে এবার। দেবজানি, দেবজানি, দেবজানি। ও চলে গেছে মনে হয়। এটা এসছে। দেবজানি আছিস? হ্যাঁ এবার শোনা যাচ্ছে, দেখ তো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখ এবার এটা দিয়ে চলে কিনা। আচ্ছা, ইলেকট্রনের চার্জ নেগেটিভ বা ঋণাত্মক, প্রোটনের চার্জ পজিটিভ বা দ্বারা কি হলো? তোরা শুনতে পাচ্ছিস তো? আরে হ্যাঁ। ওটা নিস্তড়িত হবে, নিউট্রনের চার্জ। আচ্ছা, নিস্তড়িত প্রশম যাই বল একই ব্যাপার। নিস্তড়িত লিখে দিলাম তাহলে। তাহলে নিস্তড়িত মানে কোনো চার্জ নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিউট্রনের চার্জের মান কি হবে? শূন্য। নিউট্রনের কোনো চার্জ নেই। ইলেকট্রনের চার্জের মান কি হবে? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, ঠিক আছে। সি মানে হচ্ছে কুলম, কুলমটা হচ্ছে এসআই তে চার্জের একক, লিখে দিই এখানে। সি মানে হচ্ছে কুলম, এটা হচ্ছে এসআই তে
চার্জের একক। আচ্ছা, ইলেকট্রন চার্জ নেগেটিভ, তার মানে এটা হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে, নেগেটিভ 1.6 × 10⁻¹৯ কুলম্ব। আর প্রোটনের চার্জ কি, ইলেকট্রনের চার্জের ঠিক সমান, ঠিক আছে, কিন্তু বিপরীত, পজিটিভ। তাহলে 1.6 × 10⁻¹৯ কুলম্ব, এইটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে। আর নিউট্রনের চার্জ 0। তাহলে বোঝা গেছে, কি বোঝা গেল এখান থেকে, ইলেকট্রন সব থেকে হ্যালো, হালকা। হ্যাঁ, ওই কি অবধি বললে, তারপর থেকে শুনতে পেলাম না। ওই কুলাম্ব অবধি কি বললে? বললাম সি মানে হচ্ছে কুলম্ব, কুলম্ব হচ্ছে এসআই তে চার্জের একক, ঠিক আছে। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ 1.6 × 10⁻¹৯ কুলম্ব, প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻¹৯ কুলম্ব। এটা পজিটিভ, এটা নেগেটিভ, শোনা গেছে? হ্যাঁ। রুদ্র শোনা গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এই অবধি আমরা কি কি জানলাম, ইলেকট্রন সব থেকে হালকা কণা, প্রোটন আর নিউট্রন হচ্ছে ভারী কণা। প্রোটন একটু কম ভারী, নিউট্রন একটু বেশি ভারী, কিন্তু দুটোই প্রায় সেম ভারী। এরা দুজনেই পরমাণুর ভর তৈরি করে। ইলেকট্রনের ভর এতটাই কম যে তার পরমাণুর ভরে প্রায় কোনো অবদান নেই। চার্জের ব্যাপারটা কি, ইলেকট্রনের চার্জ নেগেটিভ বা ঋণাত্মক, প্রোটনের চার্জ পজিটিভ বা ধনাত্মক, আর নিউট্রন নিস্তড়িত, নিউট্রনের কোনো চার্জ নেই, নিউট্রনের চার্জের মান 0। এবার ইলেকট্রনের প্রোটনের চার্জের পরিমাণ কত, ইলেকট্রনের চার্জের পরিমাণ এইটা উইথ নেগেটিভ সাইন, কারণ ইলেকট্রনের চার্জ নেগেটিভ বা ঋণাত্মক। প্রোটনের চার্জের পরিমাণ সেম ইলেকট্রনের চার্জের সাথে, কিন্তু পজিটিভ। বোঝা গেছে? হুম। দেবযানী বোঝা গেছে? হুম। আচ্ছা, কিন্তু যে কোনো পরমাণু, যে কোনো পরমাণু সব মিলিয়ে নিস্তড়িত, ঠিক আছে। কি বলতে চাইছি, যদিও পরমাণু তৈরি করছে যে কণাগুলো, ইলেকট্রন প্রোটন নিউট্রন, তাদের দুজনের, তাদের তিনটের মধ্যে দুটোর চার্জ আছে, কিন্তু পরমাণুর সব মিলিয়ে কোনো চার্জ নেই। কেন নেই, কি করে না থাকতে পারে, যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ আর প্রোটনের চার্জ সেম পরিমাণে পজিটিভ, আসলে পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই প্রোটন থাকে। তাহলে ইলেকট্রনের চার্জ যা যত পরিমাণ সেটা নেগেটিভ, প্রোটনের চার্জ যত পরিমাণ সেটা পজিটিভ। তাহলে এটাও যদি 10টা থাকে, এটাও যদি 10টা থাকে, তাহলে কি হবে, টোটাল চার্জ 0 হয়ে যাবে। বোঝা যাচ্ছে না, বোঝা হ্যাঁ যাচ্ছে? দেবযানী বোঝা যাচ্ছে তো? হুম। তাহলে কি এর উত্তর, কেন পরমাণু নিস্তড়িত হয় সব মিলিয়ে, ইলেকট্রনের চার্জ প্রোটনের চার্জের সমান ও বিপরীত। সমান ও বিপরীতটা গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু বিপরীত হলে হতো না, সমান এবং বিপরীত। তার মানে একটা ইলেকট্রন আর একটা প্রোটন, এদের দুটোর মোট চার্জ কত, 0, কারণ ইলেকট্রনের যতটা নেগেটিভ প্রোটনের ততটা পজিটিভ, ঠিক আছে। এখন পরমাণুতে যতগুলি ইলেকট্রন থাকে ঠিক ততগুলি প্রোটন থাকে। তাই পরমাণুর মোট চার্জ 0, মোট চার্জ 0। এটা বোঝা গেছে না, বোঝা যায়নি বল হ্যাঁ। হ্যাঁ, দেবযানী? হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার পরমাণুর মধ্যে এই তিনটে কণা কিভাবে থাকে, তাহলে পরমাণুর ভিতরে কণাগুলি কিভাবে সজ্জিত থাকে, সজ্জিত থাকে।
আচ্ছা, এইগুলো মানে এক্সপেরিমেন্ট করেই করেই মানুষ দেখেছে ও মানুষ জানতে পেরেছে। সেই এক্সপেরিমেন্ট গুলোর কথা আমি বলছি না যে মানুষ কি করে জানতে পারলো যে এইভাবে থাকে। আমি শুধু উত্তরটা বলছি, কারণ আমরা এখানে ছোট ছোট করে পরমাণু স্ট্রাকচারটা পড়ছি, কারণ আমাদের এর পরের জিনিসটা করতে গিয়ে দরকার পড়তে পারে। আচ্ছা, পরমাণুর মধ্যে প্রথমে একটা কেন্দ্র থাকে। একটা পরমাণুর মধ্যে একটা কেন্দ্র থাকে। এই কেন্দ্রে কি থাকে? এই কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন। তাহলে পরমাণুর কেন্দ্রে তার সমস্ত প্রোটন আর সমস্ত নিউট্রন গুলো পরমাণুর কেন্দ্রে থাকে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? এটা হচ্ছে কেন্দ্র। খুব ছোট, খুব ছোট। খুব ছোট বলতে পরমাণুর যে মোট সাইজ, পরমাণুর যে মোট আকার, তার তুলনায় এটা খুব ছোট। তাহলে এর মধ্যে যদি প্রোটন আর নিউট্রন থাকে, তাহলে এর চার্জ কি হবে? সূত্র বল দেখি। মানে চার্জ পজিটিভ হবে, নেগেটিভ হবে, নিস্তড়িত হবে, কি হবে? আর বলুন চার্জ কি হবে, ওই যে কি হবে সেগুলো বললেন, অপশন গুলো ওগুলো বলো। হ্যাঁ, তো আমি বললাম যে প্রোটনের চার্জ পজিটিভ ছিল না নেগেটিভ ছিল? প্রোটনের চার্জ হলো হ্যাঁ পজিটিভ। আর নিউট্রনের চার্জ? নিউট্রনের চার্জ কিছুই ছিল না, নেগেটিভও না পজিটিভও না। হ্যাঁ, তাহলে যদি এখানে প্রোটন আর নিউট্রন থাকে, তাহলে এখানকার চার্জ কি হওয়া উচিত? পজিটিভ। পজিটিভ হওয়া উচিত, কারণ একটা পজিটিভ জিনিস আছে আর একটা নিস্তড়িত জিনিস আছে, জিরো চার্জের জিনিস, তাহলে টোটালটা মিলিয়ে পজিটিভ হবে। তাহলে হ্যাঁ। পরমাণুর কেন্দ্র, যেটা খুব ছোট, যেখানে প্রোটন আর নিউট্রন, পরমাণুর সমস্ত প্রোটন আর নিউট্রন একত্রে আছে, সেটার চার্জ পজিটিভ, ঠিক আছে? এই পজিটিভ চার্জ এর কেন্দ্রটাকে ঘিরে বাইরের দিকে এরকম কক্ষপথে এরকম অনেকগুলো কক্ষপথে এখানে থাকে হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? এখানে থাকে হচ্ছে নেগেটিভ চার্জের ইলেকট্রন, ই মাইনাস দিয়ে বলছি আমি, ঠিক আছে? ই ফর ইলেকট্রন, আর ইলেকট্রন চার্জ যদি নেগেটিভ, তাহলে আমি মাইনাস, জাস্ট মাইনাস দিয়ে দিয়ে বলছি। তার এখানে ইলেকট্রন আছে, এইখানে ইলেকট্রন আছে। আচ্ছা, তাহলে এখানে এখানে ইলেকট্রন গুলো আছে, ঠিক আছে? তাহলে মূল ব্যাপারটা কি হচ্ছে? মূল ব্যাপারটা হচ্ছে পরমাণুর একটা কেন্দ্র আছে, যে কেন্দ্রটা খুব ছোট, যার মধ্যে প্রোটন আর নিউট্রন গুলো রয়েছে। যেহেতু প্রোটন আর নিউট্রন রয়েছে, প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রনের চার্জ শূন্য, তাই কেন্দ্রের মোট চার্জ পজিটিভ। আর এই কেন্দ্রটাকে ঘিরে বাইরের দিক থেকে ইলেকট্রন, যেগুলো নেগেটিভলি চার্জ, সেগুলো ঘুরছে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ইলেকট্রন। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ বোঝা যাচ্ছে। এটা বোঝা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ইলেকট্রন গুলো কেন ঘুরছে? না, যেহেতু ইলেকট্রন গুলো নেগেটিভ চার্জ, এটার পজিটিভ চার্জ, এই আকর্ষণ বলের জন্য ইলেকট্রন গুলো কেন্দ্রের চারিদিকে ঘুরছে। ঠিক যেভাবে গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে, সেগুলো ঘোরে কোন বলের জন্য? কোন বলের জন্য সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে? প্রোটনের জন্য। প্রোটনটা হলো পৃথিবী আর কি সূর্য, আর নিউটনটা হলো সেটা নিউটন বা ইলেকট্রন। না না না, আমি বলছি কোন বলের জন্য সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে? কোন বল দিয়ে? সূর্য আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ বল, তাকে কি ধরনের বল বলে? দেবজানি বল। দেবজানি, কি বল? এটা নিয়ে তো কথা হয়েছে একাধ দিন। পৃথিবীকে, পৃথিবী কোনো বস্তুকে কেন আকর্ষণ করে? আকর্ষণ বল বলে। আরে
আকর্ষণ বল তো বুঝলাম, ওটাকে কি ধরনের বল বলে? ওটা মনে করতে হবে বুঝলি। একটু আগে তো আমরা পড়লাম যখন আমরা ওজন করেছিলাম, যে পৃথিবী কি জন্য সকল বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে। মানে কি বল, ওটাকে কি বল বলে? অভিকর্ষ বল। অভিকর্ষ বল। তাহলে যে কোনো দুটো মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু যাদের ভর আছে তারা একে অপরকে আকর্ষণ করে, এই বলটাকে অভিকর্ষ বল বলে বা মহাকর্ষ বল বলে অনেক সময়। ঠিক আছে, তাহলে সূর্য অন্যান্য গ্রহগুলোকে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল দিয়ে আকর্ষণ করছে, সেই জন্য গ্রহগুলো তাদের চারিদিকে ঘুরছে। আর পরমাণুর ভিতরে পজিটিভ চার্জের কেন্দ্রটা, যেখানে প্রোটন আর নিউট্রন আছে, সেইটা কুলম্বিক বল। এই যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে বা নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করে, এই এই ধরনের বলকে বলে কুলম্বিক বল। ঠিক আছে, কুলম্বিক বল। কুলম্ব একজন বিজ্ঞানীর নাম। ও এটা প্রথম আবিষ্কার করেছিল এই বলের পরিমাণ কত হবে না কি হবে, সেই জন্য ওর নামে এই বলটাকে বলা হয় কুলম্বিক বল। আর ঠিক চার্জের এককটা যে কুলম্ব, ওটাও কিন্তু ওর নামে কুলম্ব। তো পরমাণুর মধ্যে কেন্দ্র ইলেকট্রনকে কুলম্বিক বল দিয়ে আকর্ষণ করে, কারণ কেন্দ্রটা পজিটিভ, ইলেকট্রনটা নেগেটিভ। আর সৌরজগতের ক্ষেত্রে কি হয়, সূর্য অন্যান্য গ্রহগুলোকে অভিকর্ষ বল দিয়ে আকর্ষণ করছে, তাই গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরছে। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ। হুম। বেশ। আচ্ছা, তাহলে এবার বল দেখি, দেবযানী রুদ্র বল দেখি, পরমাণুর বেশিরভাগ ভর কোথায় রয়েছে তাহলে? কেন্দ্রে না কেন্দ্রের বাইরে? কেন্দ্রে। কেন কেন্দ্রে রয়েছে? কারণ কেন্দ্রের ওটা প্লাস আর সব বাইরে সবকটা মাইনাস, তাই আর প্লাস বলে তো প্লাসে বেশি থাকার কথা তাই না? প্লাস এখানে বেশি থাকবে। প্লাস মানে বেড়ে যাওয়া, মাইনাস মানে কমে যাওয়া, তাই। আচ্ছা, এই চার্জের মানে এরকম হয় নাকি যে চার্জের মান প্লাস মানে বেড়ে যাওয়া মাইনাস? আমি তো ভরের কথা বলছি, প্লাস আর মাইনাস চার্জের ব্যাপার। বেশি থাকবে বাইরে। কেন? বাইরে অনেকগুলো ভর আছে তাই, মানে অনেক ওই বিন্দু দিয়ে বোঝানো হয়েছে না। আর ওখানে একটা ছোট্ট কেন্দ্রের ভেতরে আর যেটুকু বল ভর থাকবে তার চেয়ে বেশি বাইরে ওই বিন্দুগুলোর ভেতর থাকবে। দেবযানী বল। প্রোটন আর নিউট্রন দুটো দুটো আছে, আর বাইরে শুধু ইলেকট্রন আছে। তাহলে এতক্ষণ ধরে তো সেটাই বললাম যে ইলেকট্রন খুব খুব হালকা, আর প্রোটন আর নিউট্রন খুব খুব ভারী। তাহলে প্রোটন আর নিউট্রন কোথায় আছে? কেন্দ্রে। তাই হ্যাঁ। কেন্দ্রেই পরমাণুর সমস্ত ভর থাকবে। বাইরে থাকবে ইলেকট্রন গুলোর, কিন্তু ইলেকট্রন গুলোর ভর খুব খুব সামান্য। তাহলে পরমাণু ঠিক যেমন সৌরজগতের ক্ষেত্রে কি হচ্ছে, সূর্য আচ্ছা, খুব এত বড় যে নিউট্রনটা, এত বড় যে ইলেকট্রনটা, সেগুলো সব যোগ করে এই ছোটখানে ছোট কেন্দ্রের যে প্রোটন এবং নিউট্রনের যে বলটা, ওটা সমান বা ওর থেকে বেশি হতে পারবে না? না, পারবে না। তার কারণ হচ্ছে যতগুলো ইলেকট্রন আছে ততগুলোই প্রোটন আছে। আর এক একটা প্রোটন এক একটা ইলেকট্রনের প্রায় 2000 গুণ ভারী। দু ও হাজার গুণ, মানে ইলেকট্রনটা 1 গ্রাম হলে প্রোটনটা 2 কেজি, 2000 গ্রাম, বুঝতে পারছিস? আচ্ছা। তাই জন্য তাই জন্য পরমাণুর বেশি বা প্রায় সবটা ভরই কেন্দ্রে সঞ্চিত থাকে। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি এগুলো খুব ডিটেল লিখছি না কিন্তু, ঠিক আছে? জাস্ট এগুলো বুঝিয়ে দিচ্ছি। জাস্ট আচ্ছা, শর্টে লিখছি একটা জিনিস, যে সৌরজগতে যেমন সূর্য কেন্দ্রে থাকে, বাকি গ্রহগুলিকে সে অভিকর্ষ বলে বা অভিকর্ষ বল দিয়ে নিজের দিকে টানে, তাই গ্রহগুলি সূর্যের চারিদিকে নিজের নিজের কক্ষপথে
ভরে। আচ্ছা, এগুলো কিন্তু ইলেকট্রনের কক্ষপথ, ঠিক আছে? এগুলো এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, তাহলে ইলেকট্রনের কক্ষ এগুলো। আচ্ছা, এক্ষেত্রে কি হয়? ঠিক তেমনি পরমাণুর ভিতরে কেন্দ্র, আচ্ছা কেন্দ্রের আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? কেন্দ্রের আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়াস। কেন্দ্রে বা, হ্যাঁ কিছু বলছিস? না না। কেন্দ্রে বা নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকায় কেন্দ্রটি চার্জ ধনাত্মক বা পজিটিভ। এই ধনাত্মক কেন্দ্র দ্বারা ঋণাত্মক বা নেগেটিভ ইলেকট্রনগুলি আকৃষ্ট হয় এবং ইলেকট্রনগুলি নিজের কক্ষপথে কেন্দ্রের চারিদিকে ঘুরতে থাকে। এই বলকে, কোন ধরনের বলকে? যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে আকর্ষণ। এই বলকে কুলম্বিক বল বলে। কুলম্বিক বল বলে। বোঝা গেল? হ্যাঁ। দুজনই বোঝা গেছে তো? দেবজানি, এবারে তুই শুনছিস আদৌ? হ্যালো। হ্যাঁ তুই শুনছিস আদৌ? হ্যাঁ, বললাম ওই তো হ্যাঁ। আমি তো শুনতে পাইনি কিছু। আমি তো হ্যাঁ হ্যাঁ 3 বার বললাম। আচ্ছা বেশ, আরেকটা যেটা বললাম যে পরমাণুর বেশিরভাগ ভর কেন্দ্রে সঞ্চিত থাকে বা কেন্দ্রে গচ্ছিত থাকে, কারণ প্রোটন এবং নিউট্রন যেগুলি ইলেকট্রন থেকে অনেক ভারী, যেগুলি ইলেকট্রনের থেকে অনেক ভারী, সেগুলি পরমাণুর কেন্দ্রে থাকে। বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটু আগে কি জানলাম? যে পরমাণুতে থাকা ইলেকট্রন, আচ্ছা ইলেকট্রনটাকে আমি শর্টে এবার থেকে এভাবে লিখবো, ঠিক আছে? ই মাইনাস করে লিখবো ইলেকট্রনের, ইলেকট্রনটাকে আমি এবার থেকে এভাবে লিখবো, ঠিক আছে?
ইলেকট্রনের সংখ্যা সমান সমান প্রোটনের সংখ্যা, ঠিক আছে? কারণ পরমাণুকে নিস্তড়িত হতে হবে, পরমাণুর মোট চার্জ শূন্য হতে হবে। যদি ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সমান এবং বিপরীত, তাই যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলোই প্রোটন থাকতে হবে। তাই পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা সমান সমান প্রোটনের সংখ্যা। আচ্ছা, নিউট্রনের সংখ্যা যা খুশি হতে পারে, নিউট্রনের সংখ্যা যা খুশি হতে পারে। আচ্ছা, যখন প্রোটনের সংখ্যা পাল্টাবে তখন পরমাণু পাল্টে যাবে, ঠিক আছে? এটা কি এখন বোঝাচ্ছি। তার মানে হচ্ছে কোন পরমাণুটা কিসের পরমাণু, তাকে কি নাম ধরে ডাকবো, সেটা নির্ভর করবে তার কেন্দ্রে কতগুলো প্রোটন আছে। প্রোটনের সংখ্যা পাল্টালে পরমাণুটাও পাল্টে যাবে। তাহলে প্রোটন দিয়ে আমরা পরমাণুকে চিনি, তার মধ্যে কতগুলো প্রোটন আছে সেটা দিয়ে আমরা পরমাণুকে চিনি। কতগুলো ইলেকট্রন আছে বা কতগুলো নিউট্রন আছে এটা দিয়ে কিন্তু পরমাণুকে চিনি না, এটা খেয়াল রাখতে হবে। প্রোটনই পরমাণুর পরিচয়, এটা আমরা বলি যে প্রোটনের সংখ্যায় পরমাণুর পরিচয়, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। প্রোটনের সংখ্যাই পরমাণুর পরিচয়। তাহলে এরকম করে দেখি যে প্রোটনের সংখ্যা পাল্টাতে থাকলে পরমাণুগুলো কিভাবে পাল্টায়। তাহলে এরকম করে বলি এখানে যে পরমাণু বা পরমাণুর নাম প্রোটনের সংখ্যা আচ্ছা, ইলেকট্রনের সংখ্যা লিখছি না কারণ যতগুলো প্রোটন থাকবে ততগুলোই ইলেকট্রন থাকবে। তাহলে পরমাণুর নাম, প্রোটনের সংখ্যা, আর যদি নিউট্রন সংখ্যা বলে দিচ্ছি, নিউট্রন সংখ্যা। আচ্ছা, একটা প্রোটন থাকলে তার সেই পরমাণুর নাম কি হয় জানিস? যে পরমাণুর কেন্দ্রে একটা প্রোটন আছে সেই পরমাণুটাকে কি পরমাণু বলে? ও, এক পরমাণু। আর তার একটা আলাদা নাম আছে, কেমিক্যাল নাম আছে। জানি না। ওই আইসোটোপ ওইগুলো। আহ, একটা প্রোটন থাকলে এই পরমাণুটাকে বলে হাইড্রোজেন। তুই কি হাইড্রোজেন বললি? না, আচ্ছা, সেটাকে বলে হাইড্রোজেন। আমি ভাবছিলাম এটাই হবে। তো বলবি তো। তাহলে একটা প্রোটন থাকলে তাকে বলে হাইড্রোজেন। দাঁড়া। আচ্ছা, হাইড্রোজেনে তাহলে ইলেকট্রনের সংখ্যা কত হবে? হাইড্রোজেনের পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কত হবে? একই হবে। একই হবে, কারণ প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা সেম হতে হবে। রুদ্র, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। আচ্ছা, দুটো প্রোটন থাকলে তাকে কি বলে? আমি হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার কথা আমি শুনতে পাচ্ছি, তোমার কথা শুনতে পাচ্ছি না। তুই একবার তাহলে বেরিয়ে গিয়ে একবার জয়েন কর। হ্যালো। আমি শুনতে পাচ্ছি, তুই বেরিয়ে গিয়ে জয়েন কর একবার। তুমি আজকে কোথাও যেতে নাকি এই সময়? আমার অনেক কাজ। ঘুরতে এসেও কাজ? ঘুরতে হ্যালো। এসে ঘোরার কাজ, হ্যাঁ শুনতে পাচ্ছি এবার। হ্যাঁ। হ্যাঁ, তাহলে দুটো প্রোটন থাকলে তাকে কি বলে? সেই পরমাণুটাকে বলে হিলিয়াম। হিলিয়াম।
ঠিক আছে। তিনটে প্রোটন থাকলে তাকে কি বলে? লিথিয়াম। লিথিয়াম। চারটে প্রোটন থাকলে তাকে কি বলে? লিথিয়াম। বেরিলিয়াম। বেরিলিয়াম, হ্যাঁ, বেরিলিয়াম। পাঁচটা থাকলে কি বলে তাকে? বোরন। হুম, বোরন। বোরন। ছটা আমি এক করে লিখে দিই, আমরা 18 অব্দি জানবো। ছটাটা কার্বন। হ্যাঁ, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। 20 আচ্ছা, অব্দি আছে আচ্ছা, বলছে। আচ্ছা, 20 অব্দি করি তাহলে। 19। এটা আগের পরীক্ষায় ছিল। তাহলে পাঁচটারটাকে বলে বোরন, ছটারটাকে বলে কার্বন, সাতটারটাকে বলে কি বলে? নাইট্রোজেন। নাইট্রোন। নাইট্রোজেন। নাইট্রোজেন, এই যে বাতাসে যে নাইট্রোজেন গ্যাস থাকে, সেই নাইট্রোজেনের পরমাণুতে 7টা প্রোটন থাকে। 7টা প্রোটন, তার মানে 7টা ইলেকট্রনও থাকে। আটটারটাকে বলে অক্সিজেন। অক্সিজেন। নটারটাকে বলে ফ্লুরিন। ফ্লুরিন। দশটারটাকে বলে নিয়ন। নিয়ন। সরি, নিয়ন। 11টারটাকে বলে সোডিয়াম। সোডিয়াম। 12টারটাকে বলে ম্যাগনেসিয়াম। ফ্লুরাইড। ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম। 13টারটাকে বলে অ্যালুমিনিয়াম। 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 আচ্ছা, 14 নম্বরটাকে বলে সিলিকন। সিলিকন। 15টাকে বলে ফসফরাস। ফসফরাস। 16টাকে বলে সালফার। 17 নম্বরটাকে বলে ক্লোরিন। 18 নম্বরেরটাকে বলে কি বলে? আর্গন। না, হ্যাঁ, আর্গন। 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 19 নম্বরেরটাকে বলে পটাশিয়াম। 20 নম্বরেরটাকে বলে ক্যালসিয়াম। 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 আচ্ছা, এই প্রত্যেকটা পরমাণুর যেহেতু অনেক বড় বড় নাম, তাই তাদেরকে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে আমরা এবার চিহ্নগুলো একটু বুঝি, পরমাণুর চিহ্নটা কি। তাহলে প্রতিটা পরমাণুর নামের বদলে অনেক সময় একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এই চিহ্নগুলো লেখার নিয়ম কি? চিহ্নগুলো লেখার নিয়ম হচ্ছে যে এদের চিহ্নতে যদি একটা অক্ষর থাকে সেটাকে ক্যাপিটালে লিখতে হবে, আর যদি একাধিক অক্ষর থাকে তাহলে শুরুরটাকে ক্যাপিটালে, পরের গুলোকে স্মলে লিখতে হবে। এগুলো মুখস্থ করতে হবে কিন্তু। রুদ্র, বুঝতে পারছি না? বুঝতে পারছি না? হ্যাঁ হ্যাঁ। তাহলে হাইড্রোজেনের চিহ্ন হচ্ছে এইচ জি। এইচ, না, এইচ। হিলিয়ামের চিহ্ন হচ্ছে এইচ ই। তাহলে এইচটাকে ক্যাপিটাল লিখবো, ইটাকে স্মলে লিখবো। তাহলে এইচ ই দিয়ে বোঝাচ্ছে হিলিয়াম পরমাণু, এইচ দিয়ে বোঝাচ্ছে হাইড্রোজেন পরমাণু। লিথিয়ামের চিহ্ন হচ্ছে এল আই, এলটা ক্যাপিটালে, আইটা স্মল। বেরিলিয়ামের চিহ্ন হচ্ছে বি ই। বোরনের চিহ্ন হচ্ছে শুধু বি। কার্বনের চিহ্ন হচ্ছে শুধু সি, ক্যাপিটালে কিন্তু। নাইট্রোজেনের চিহ্ন শুধু এন। অক্সিজেনের চিহ্ন শুধু ও। ও। ফ্লুরিনের চিহ্ন এফ। নিয়নের চিহ্ন এন ই। সোডিয়ামের চিহ্ন এন এ, ঠিক আছে। ম্যাগনেসিয়ামের এম জি। অ্যালুমিনিয়ামের এ এল। সিলিকনের এস আই। ফসফরাসের চিহ্ন ক্যাপিটাল এ পি। সালফারের চিহ্ন এস। ক্লোরিনের চিহ্ন সি এল, এসিটা কিন্তু ক্যাপিটাল, সি এল। আর্গনের চিহ্ন এ আর। পটাশিয়ামের চিহ্ন কে। ক্যালসিয়ামের চিহ্ন সি এ, ঠিক আছে। তাহলে অনেকগুলোর ক্ষেত্রেই দেখছিস যে নাম যেটা দিয়ে শুরু মূলত সেটাই চিহ্ন হচ্ছে। যেমন হাইড্রোজেন নাম ইংলিশে লিখলে এইচ দিয়ে লিখতে হবে, তাহলে চিহ্ন এইচ। হিলিয়ামের
যেহেতু এইচ অলরেডি হাইড্রোজেনে দেওয়া আছে, হিলিয়ামকে তো এইচ দিতে পারবো না, তাহলে কনফিউশন হয়ে যাবে। তাই হিলিয়ামের জন্য এইচ ই করে নেওয়া হয়। একরকম ভাবে লিথিয়াম যদি ইংলিশে লিখতে হয় তাহলে এল আই দিয়ে লিখতে হবে, LITHI, এরকম করে লিখতে হবে। তাই ওর চিহ্ন LI। বেরিলিয়ামও তাই, দেখ BE, বোরন B, কার্বন C, নাইট্রোজেন N, অক্সিজেন O, অক্সিজেন লিখতে হলে O দিয়ে লিখতে হবে, ফ্লুরিন লিখতে হলে F দিয়ে লিখতে হবে। নিয়নের NE, যেহেতু নাইট্রোজেনের জন্য N দিয়ে দিয়েছি, তাই নিয়নকে আর N দিয়ে লিখতে পারবো না, তাহলে NE। এবার প্রশ্ন হচ্ছে সোডিয়ামটা Na কেন? সোডিয়ামটা তো S দিয়ে শুরু হবে, Na কেন? ঠিক আছে, কিছু কিছু পরমাণুর ক্ষেত্রে তাদের চিহ্ন নামটা আসে তাদের ল্যাটিন নাম থেকে বোধ হয়, নাকি গ্রিক নাম থেকে। গ্রিক নাম থেকে মোস্ট লাইকলি। দাঁড়া, এবার দেখে নি। মা গো। ল্যাটিন নাম থেকে। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, ঠিক আছে। আপাতত এটা মনে রাখতে হবে না, ল্যাটিন নামগুলো আপাতত চিহ্নগুলোই মনে রাখ শুধু। সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, সেই ন্যাট্রিয়ামের থেকে Na নেওয়া হয়। একরকম ভাবে ম্যাগনেসিয়ামটা তো ইংলিশ নাম থেকে হচ্ছে Mg, অ্যালুমিনিয়ামটা ইংলিশ নাম থেকে হচ্ছে Al, সিলিকনটাও ইংলিশ নাম থেকে, ফসফরাসটাও ইংলিশ নাম থেকে P, সালফারটাও ইংলিশ নাম থেকে S, ক্লোরিনটাও ইংলিশ নাম থেকে Cl, পটাশিয়ামটাও এরকম। পটাশিয়ামেরও ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, সেখান থেকে কে নেওয়া হয়, ক্যালসিয়ামটা ইংরেজি নাম থেকে হচ্ছে। তাহলে মুদ্রা কথা হচ্ছে প্রতিটা পরমাণু, কোন পরমাণুটা কি নামে ডাকবো সেটা সেটা নির্দিষ্ট হবে তার প্রোটন সংখ্যা কতগুলো। প্রোটন সংখ্যাই পরমাণুর পরিচয়। প্রোটন সংখ্যা 1 হলে সেই পরমাণুটাকে বলবো হাইড্রোজেন, তার চিহ্ন H। প্রোটন সংখ্যা 2 হলে সেটাকে বলবো হিলিয়াম, তার চিহ্ন He। এরকম ভাবে 3, 4, 5, 6 থেকে 20, এটা মুখস্থ রাখতে হবে এই অর্ডার, ঠিক আছে। এরকম করেই মুখস্থ করতে হবে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। এরকম করে কর গুণে মুখস্থ রাখতে হবে, একদিনে হবে না, বাট এটা মুখস্থ করতে হবে, বুঝতে পারছিস? হ্যাঁ। দেবজানি কি মুখস্থ আছে? হ্যাঁ, অল্প অল্প মুখস্থ। হ্যাঁ, তাহলে এই প্রথম 20টা একটু মুখস্থ রাখতে হবে, এরকম করে যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এবং তাদের চিহ্নগুলোও মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এদের নিউট্রন সংখ্যাগুলো কতগুলো, নিউট্রন সংখ্যাটা মুখস্থ রাখার দরকার নেই, আমি তো লিখে দিচ্ছি। হাইড্রোজেনের নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না, তাই হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা 0। হিলিয়ামের নিউক্লিয়াসে একটা প্রোটনের সাথে, সরি, দুটো প্রোটনের সাথে দুটো নিউট্রন থাকে, ঠিক আছে। লিথিয়ামের 3টে প্রোটনের সাথে কখনো দুটো কখনো 3টে থাকে, আমি 3টেই লিখছি। এরকম করে বেরিলিয়ামেরও 4টের সাথে 4টেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, 5টাও থাকে অনেক সময়। 5টাই লিখলাম ধর। বেরিলিয়ামের 4টে 4টে 5টা এরকম থাকে, 4টে/5টা। এরকম করে বোরনেরও 5টা থাকে, কার্বনের 6টার সাথে 6টাই থাকে, নাইট্রোজেনের, আচ্ছা এটা, নাইট্রোজেনের 7টার সাথে 7টাই জেনারেলি থাকে। এরকম করে থাকে, আমি আর লিখছি না। আচ্ছা, আমি প্রথম 10টা লিখে দিলাম। অক্সিজেনের ক্ষেত্রে 8টার সাথে 8টাই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, ফ্লুরিনের 9টার সাথে 10টা থাকে, নিয়নের 10টার সাথে 10টাই থাকে। এই প্রথম 10টা অন্তত আমি লিখে দিলাম, ঠিক আছে। নিউট্রন সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে না, শুধু প্রোটন সংখ্যাগুলো এবং হাই পরমাণুর নাম এবং চিহ্নটাই মুখস্থ রাখার চেষ্টা করবে। বোঝা গেছে না বোঝা যায়? গেছে। দেবজানি গেছে? হ্যাঁ। আচ্ছা, এবার একটা ছোট্ট জিনিস একটু এই পরমাণুর সাথে কানেক্টেড একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আয়ন। আয়ন বাংলায় বলে আয়ন। আচ্ছা, আমরা কি দেখলাম? আমরা দেখলাম পরমাণু নিস্তড়িত। কারণ কি দেখলাম? ইলেকট্রনের চার্জ প্রোটনের চার্জের সমান ও বিপরীত, এবং তাদের সংখ্যা সমান। তাই যতগুলো ইলেকট্রন ততগুলো প্রোটন, ফলে যতটা পজিটিভ ততটাই নেগেটিভ। সেই জন্য পরমাণু মোট চার্জ 0, পরমাণু মোট চার্জ 0। এইবার পরমাণু থেকে যদি আমি কিছু ইলেকট্রন বার করে দিই বা কিছু ইলেকট্রন এক্সট্রা ঢোকাই, তখন পরমাণুর প্রোটনের সংখ্যা নিউট্রনের সংখ্যা সমান হবে না, তখন তার একটা চার্জ থাকবে। বুঝতে পারছি না বুঝতে পারছিস না? হ্যাঁ, পারছি। তাহলে পরমাণু হ্যাঁ। নিস্তড়িত কেন? কারণ
প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা এবং এদের চার্জ সমান ও বিপরীত। এখন যদি, আচ্ছা এরপরে বলি, সাধারণত প্রোটন সংখ্যা বদল করা যায় না। আর প্রোটন সংখ্যা যদি বদল করেও দিই, তাহলে একটা পরমাণু থেকে অন্য পরমাণুতে চলে যাবে, সেই পরমাণু থাকবে না তো, কারণ প্রোটন সংখ্যা দিয়েই ঠিক হয় কোনটা কোন পরমাণু। ফলে প্রোটন সংখ্যা বদলালে পরমাণুই বদলে যাবে। কিন্তু সহজে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ই মাইনাস দিয়ে বললাম, ইলেকট্রন যেটা বলেছিলাম, ই মাইনাস দিয়ে ইলেকট্রন বোঝাবো, হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা বাড়ানো বা কমানো যায়, বা কমানো যায়। সেক্ষেত্রে পরমাণুটি আর বিস্তরিত থাকবে না, তার চার্জ থাকবে। একেই আয়ন বলে, একেই আয়ন বলে। আয়ন কি জিনিস? পরমাণু থেকে আমি যদি ইলেকট্রন বের করে দিই বা ইলেকট্রন ঢুকিয়ে দিই, যাতে করে তার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যাটা সমান না থাকে, তখন তার একটা চার্জ থাকে, তাকেই বলে আয়ন। বুঝতে পারছি না বুঝতে পারছি না? হ্যাঁ পারছি। আচ্ছা, তাহলে পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন বের করে নিই, একটা ইলেকট্রন বের করে নিই, আচ্ছা ইলেকট্রন যদি বের করে নিই, আগে ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা সমান ছিল, মানে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যা সমান। আমি একটা ইলেকট্রন বের করে নিলাম, তাহলে এইবার কোনটা বেশি বলতো? পজিটিভটা বেশি আছে না নেগেটিভটা বেশি আছে? পজিটিভটা। রুদ্র বল দেখি। পজিটিভটাই। কেন? কারণ একটা আয়ন বের করলে তো কিছু হবে না, তাই। দাঁড়া, এটা 90 সময় লাগবে। ভেবে বল, ভেবে বল। বলবো? দাঁড়া, আমি বুঝতে পারছি তুই তুই ঠিক বলেছিস, ওকে একটু বলতে দে। তো কারণ পরমাণুটি পরমাণু কমানো এবং বাড়ানো যায়, এই জন্য পরমাণু আর নিস্তারিত কি লিখেছে থাকবে না, তাই। ওখানে দেখে কি হবে? তুই যদি না বুঝতে পারিস তাহলে কি করে বলবি? তোর কাছে অনেকগুলো পজিটিভ ছিল, অনেকগুলো নেগেটিভ ছিল, হ্যাঁ। এবং দুটো মিলিয়ে সমান ছিল। তুই হ্যাঁ। নেগেটিভটাকে একটু সরিয়ে নিবি, তাহলে এখন কোনটা বেশি হয়ে যাবে? পজিটিভ। তাহলে বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে একটা ইলেকট্রন বের করে নিলে কি হবে? পজিটিভ, পজিটিভ। বা একটা পজিটিভ চার্জ তৈরি হবে, একটি পজিটিভ প্লাস চার্জ বেশি থাকবে, বেশি থাকবে। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? হ্যাঁ, পেরেছি। তাহলে ধর কথার কথা সোডিয়াম, এটা এনে দিয়ে সোডিয়াম বোঝায়, ঠিক আছে? সোডিয়ামে হুম। ছিল 11টি প্রোটন, 11টি ইলেকট্রন। প্রোটনটা পজিটিভ, ইলেকট্রনটা নেগেটিভ। এখান থেকে আমি একটা ইলেকট্রন বের করে নিলাম, একটা ইলেকট্রন বের করে নিলাম, ঠিক আছে? আচ্ছা এরকম করে দেখাই যে সোডিয়ামের থেকে আমি ধর এরকম করে দেখাচ্ছি যে একটা ইলেকট্রন আমি বাইরে বের করে নিলাম, বেরিয়ে গেল। তাহলে এখন যেটা থাকবে সেটাতে 11টি প্রোটন থাকবে, হুম। কিন্তু ইলেকট্রন কটা থাকবে? 10টা। হুম।
কারণ একটা ইলেকট্রন বের করে নিয়েছি। তাহলে এবার বুঝতে পারছিস যে একটা প্রোটন এক্সট্রা আছে ইলেকট্রনের থেকে, আর হ্যাঁ প্রোটনের হ্যাঁ চার্জ তো পজিটিভ। তাহলে এটা যেটা হবে তার চার্জ হবে পজিটিভ। তা সেটা কিভাবে লিখি? Na+, এটাকে বলে সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়ন। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ, বোঝা গেছে। আমি ইলেকট্রন বের করে নিলে প্রোটনের সংখ্যাটা বেশি হচ্ছে ইলেকট্রনের থেকে, আর প্রোটন যেহেতু পজিটিভ তাহলে এর চার্জ হবে একটা পজিটিভ। ঠিক আছে? একই রকম ভাবে আমি যদি দুটো ইলেকট্রন বের করে নিই, যদি দুটো ইলেকট্রন বের করে নিই, দুটি ইলেকট্রন বের করে নিই, তো এটা Na+ স্কোয়ার হয়ে যাবে, বা শুধু স্কোয়ার? ওরকম করে লেখে না, তাহলে তখন হবে দুটি প্লাস চার্জ। দুটো প্রোটন বেশি থাকছে, আগে সমান সমান ছিল, আমি দুটো ইলেকট্রন বের করে নিয়েছি, তাহলে দুটো প্রোটন বেশি আছে, তাহলে দুটো প্লাস চার্জ আছে। ঠিক আছে? তার উদাহরণ কি আছে? তার ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের মধ্যে 12টি প্রোটন আছে। ক্যালসিয়াম দেবো, ক্যালসিয়াম, তাতে 20টা প্রোটন আছে আর 20টাই ইলেকট্রন আছে। তাহলে ক্যালসিয়ামের থেকে এবার আমি দুটো ইলেকট্রন বের করে নিলাম, এই একটা ইলেকট্রন, এখান থেকে আরেকটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন বেরিয়ে গেল। ঠিক আছে? তাহলে এবার যেটা পড়ে থাকবে সেটা ধর যাই তার নাম হোক, তাতে 20টাই প্রোটন থাকবে, কারণ প্রোটন কিছু আমি বার করিনি। আচ্ছা, প্রোটন প্লাস চার্জ, আচ্ছা, ইলেকট্রন। ক্যালসিয়ামের থেকে যদি দুটো প্রোটন বার করে নিই তাহলে ওটা আর্গন হয়ে যাবে? হ্যাঁ, আর্গনের দুটো মাইনাস, আমি দেখা বলছি বলছি বলছি, তুই তুই যা বেরো বলছি আমি সেটা বলছি। আচ্ছা, ক্যালসিয়াম থেকে দুটো ইলেকট্রন বার করে নিলাম, তাহলে সেটা 18টা ইলেকট্রন থাকলো। আগে 20টা ইলেকট্রন ছিল, এখন 18টা ইলেকট্রন হবে। ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ। সেটা কিভাবে লিখবো? আচ্ছা, এবার দেখতে পাচ্ছি তো যে দুটো প্রোটন এক্সট্রা আছে, তার মানে দুটো পজিটিভ হুম চার্জ এক্সট্রা আছে। সেটা কিভাবে হুম লিখবো? A2+। ঠিক আছে? 2+, যখন দুটো পজিটিভ থাকবে তখন 2+, তিনটে থাকলে 3+। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ একই রকম ভাবে যদি আমি ধর অ্যালুমিনিয়াম আছে আমার কাছে, অ্যালুমিনিয়াম, এতে আছে 13টি প্রোটন, 13টি ইলেকট্রন। প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ। এর মধ্যে থেকে আমি তিনটে ইলেকট্রন বার করে নিলাম, এখানে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, এখানে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, এই পাশে একটা ইলেকট্রন বেরিয়ে গেল। তাহলে যেটা থাকবে তাতে কি থাকবে? তাতে থাকবে 13টাই প্রোটন থাকবে। শুধু হবে Al3+। হ্যাঁ, 10টা ইলেকট্রন থাকবে, 10টা ইলেকট্রন থাকবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে সেটা হয়ে যাবে Al3+। 3+ কেন হচ্ছে বুঝতে পারছিস তো? তিনটে এক্সট্রা চার্জ আছে তাই, হ্যাঁ হ্যাঁ তিনটে এক্সট্রা প্রোটন আছে তাই। কেটে গেল এটা। আচ্ছা, এবার যদি আমি ইলেকট্রন, এটা আমি ইলেকট্রন বের করে দিচ্ছি, আর যদি আমি ইলেকট্রন ঢোকাই তাহলে কি হবে? যদি ইলেকট্রন ঢোকাই, তাহলে ওটা হয়ে যাবে, এটার মধ্যে চার্জটা তিনটে। নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে একটি ইলেকট্রন ঢোকালে, আচ্ছা আগে রুদ্র বল দেখি, ইলেকট্রন ঢোকালে চার্জটা পজিটিভ হবে না নেগেটিভ হবে এবং কেন হবে? না, ওটা নেগেটিভ হবে, কারণ চার্জ কি বলে ইলেকট্রন বেড়ে যাচ্ছে তাই। হ্যাঁ, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে এবং ইলেকট্রনের চার্জ নেগেটিভ। ঠিক আছে? তাহলে ওয়ান, একটি, ওটা কিভাবে লিখেছিলাম, নেগেটিভ চার্জ বেশি হবে। তার উদাহরণ কি আছে? যে ধর আমার কাছে আছে ক্লোরিন। আচ্ছা, আমি পরের পাতায় লিখছি। ধর আমার কাছে আছে ক্লোরিন, ক্লোরিনে আছে 17টি, শর্টে লিখছি, পি ফর প্রোটন। ঠিক আছে? আচ্ছা, লিখে লিখে দিচ্ছি, 17টি প্রোটন যেটা পজিটিভ, 17টি ইলেকট্রন নেগেটিভ।
এর সাথে আমি একটা ইলেকট্রন যোগ করলাম, ঠিক আছে? তাহলে এর সাথে আমি একটা ইলেকট্রন ঢোকালাম আরো, তাহলে কি পাবো? আচ্ছা, এটা এবার লেখা যায় না যে Cl-1 বা হ্যাঁ, Cl -1 মাইনাস? Cl মাইনাস হিসেবে লিখে, -1 এক থাকলে আর ওটা একটা লিখে না, ঠিক আছে? জাস্ট একটা মাইনাস দিয়ে দেবে। তাহলে এখন এর 17টি প্রোটন আছে, কিন্তু 18টি ইলেকট্রন হয়ে গেছে। তাহলে একটা ইলেকট্রন বেশি আছে, আর ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, তাই ক্লোরিনের সাথে একটা ইলেকট্রন ঢুকলে সেটা কি হয়ে যাবে? ক্লোরিন মাইনাস হয়ে যাবে, Cl মাইনাস, ঠিক আছে? এটা পজিটিভ, এটা নেগেটিভ। একই রকম ভাবে আমি প্রত্যেকটা আলাদা করে লিখছি না, একটা উদাহরণ দিয়ে দিচ্ছি জাস্ট। ধর অক্সিজেন, অক্সিজেনের সাথে আমি দুটো ইলেকট্রন ঢোকাচ্ছি, তাহলে সেটা কি হয়ে যাবে? O2 মাইনাস, ঠিক আছে? এখানে ছিল 8টা প্রোটন, 8টাই ইলেকট্রন। প্রোটনটা পজিটিভ, ইলেকট্রনটা নেগেটিভ। এখানে হয়ে যাবে 8টা প্রোটন আর 10টা ইলেকট্রন, মানে দুটো ইলেকট্রন ঢুকিয়েছে, ঠিক আছে? তাই যেহেতু দুটো ইলেকট্রন বেশি আছে, তাই ওর চার্জ হবে 2 মাইনাস। পরিষ্কার না? পরিষ্কার না? হ্যাঁ, পরিষ্কার। আচ্ছা, রেজাল্ট বুঝতে পেরেছিস তো? দেবজানি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার রুদ্র বলার চেষ্টা কর দেখি, যে যদিও আমি বলেছি যে প্রোটন বের করা যায় না, কিন্তু যদি কেউ জিজ্ঞাসাই করে এরকম করে, যে ধর ক্লোরিন আছে, ঠিক আছে? ধর ক্লোরিন আছে, ক্লোরিন থেকে যদি আমি দুটো প্রোটন ক্লোরিন থেকে বের করে দিই, তাহলে 17টা প্রোটন ছিল, 17টা ইলেকট্রন ছিল। আমি কোনোভাবে, যে কোনো ভাবেই হোক, কোনো একটা কাল্পনিক ভাবে দুটো প্রোটন বের করে নিচ্ছি, তাহলে তারপরে তখন ওর কি থাকবে? কতগুলো প্রোটন, কতগুলো ইলেকট্রন? Cl-2 আর হয়ে যায় 15টি, আর ইলেকট্রন থাকবে 17টি। তাহলে চার্জ কি হবে? চার্জ -2 হবে। বা 2 মাইনাস, যাই বল। আচ্ছা, কিন্তু তার তখন তার চিহ্ন কি হবে? Cl-2 মাইনাস। না, সিএল হবে না কিন্তু, কারণ তার প্রোটন সংখ্যা পাল্টে যাচ্ছে, প্রোটন সংখ্যা ফসফরাস হবে। পাল্টে। হ্যাঁ, প্রোটন সংখ্যা পাল্টালে কিন্তু ওটাকে সিএল লেখা যাবে না। এখানে চলে যায় দেখ, 15টা প্রোটনের কে ছিল? 15টা প্রোটনে ছিল ফসফরাস। তাহলে তখন তাকে P2 মাইনাস করে লিখতে হবে, Cl2 মাইনাস লিখলে হবে না কিন্তু। ও বুঝতে পারছিস? আচ্ছা, বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে মুখস্থ ক্লোরিন, করতে হবে। আচ্ছা, ক্লোরিন যদি প্রোটন বের করা যায় না? আহ ঝামেলা আছে, করা যায় না তা না, ঝামেলা আছে। তার মানে করা জেনারেলি যায়, তাই? করা যায়, তার অন্য প্রক্রিয়া আছে, কিন্তু সেটা অনেক বেশি কষ্টকর, সেটা সহজে করা যায়। তোদের উদাহরণগুলোতে তোরা কোথাও পাবি না যে প্রোটন সংখ্যা চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছিস? বুঝতে পারছিস? পারছি। তাহলে ক্লোরিন যদি দুটো ইলেকট্রন নিত, ক্লোরিনের দুটো ইলেকট্রন বেড়ে যেত, কিন্তু প্রোটন সংখ্যাটা সমানই থাকতো, তখন ক্লোরিনটাকে লিখতাম Cl2 মাইনাস করে, তখন আয়ন হতো একটা। কিন্তু ক্লোরিন যদি দুটো প্রোটন ছেড়ে দেয়, তাহলেও চার্জ 2 মাইনাসই হচ্ছে, কিন্তু তখন আর ক্লোরিন বলা যাবে না, কারণ প্রোটন সংখ্যাটা পাল্টে গেছে। প্রোটন সংখ্যাটা 17 থেকে 15 হয়ে গেছে, আর 15তে আছে ফসফরাস। এই জন্য কিন্তু বারবার করে বলছি যে প্রোটন সংখ্যাটাই হচ্ছে পরমাণুর পরিচয়, প্রোটন সংখ্যা পাল্টে গেলে পরমাণুটা পাল্টে যাবে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, পরিষ্কার? এবার যেটা বলার সেটা হচ্ছে যে অণু। অণু কি জিনিস? অণু, আচ্ছা আমি খুব ডিটেলে বলছি না, জাস্ট এটুকু যে দুই বা ততোধিক, দুই বা তার বেশি পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে যদি নিস্তড়িত বা যে নিস্তড়িত কণা তৈরি করে, তাকে অণু বলে। আচ্ছা, তাহলে পরমাণু কি করে তৈরি হয়েছিল? পরমাণু তৈরি হয়েছিল ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে। আচ্ছা,
এবার এরকম পরমাণু যদি দুটো বা তার থেকে বেশি পরমাণু একে অপরের সাথে যুক্ত হতে পারে এবং হয়ে নিস্তড়িত কিছু তৈরি করে, তাহলে তখন তাকে বলবো অণু। ঠিক আছে? অণু দুরকম হয়। তাহলে অণু তৈরির শর্ত কি বুঝতে পারছিস? একটা হচ্ছে যে দুই বা তার থেকে বেশি পরমাণু একে অপরের সাথে যুক্ত হতে হবে, আর একটা হচ্ছে নিস্তড়িত হতে হবে। ঠিক আছে? পুরো জিনিসটাকে নিস্তড়িত হতে হবে। আচ্ছা, অণু আর দু রকম হয়। একটাকে বলে মৌলিক অণু। মৌলিক অণু। ঠিক আছে? এটা কখন তৈরি হবে? যদি একই পরমাণু একই পরমাণু অনেকগুলি অনেক একই পরমাণু দ্বারা বা একই ধরনের পরমাণু যুক্ত হয়ে অণু তৈরি করে, তখন তাকে বলবো মৌলিক অণু। ঠিক আছে? তাহলে একই ধরনের পরমাণু অনেকগুলো যদি একে অপরের সাথে যুক্ত হয়ে অণু তৈরি করে, তখন তাকে বলবো মৌলিক অণু। যেমন উদাহরণ যদি দিই, উদাহরণ দুটি অক্সিজেন পরমাণু দুটি অক্সিজেন পরমাণু একে অপরের আছে, জাস্ট বললাম যুক্ত হয়ে অক্সিজেন অণু তৈরি করে, এইটি মৌলিক অণু। তাহলে কি হলো, কি করে অণুটা তৈরি হলো? একটা অক্সিজেন পরমাণু আরেকটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হলো, তখন তাকে বলবো, সেই অণুটাকে বলবো মৌলিক অণু। একটা নাইট্রোজেন পরমাণু আর একটা নাইট্রোজেন পরমাণুর সাথে যুক্ত হলো, তখন সেটাকে বলবো মৌলিক অণু। কারণ দুটো বা দুই বা তার বেশি একই ধরনের পরমাণু যদি একে অপরের সাথে যুক্ত হয়, তাহলে পরমাণু যুক্ত হয়ে একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? অণু। এখন যারা যারা যুক্ত হচ্ছে তারা যদি সবাই একই টাইপের হয়, তখন তাকে বলবো মৌলিক অণু। তাহলে উল্টোটা বুঝতে পারছিস? যৌগিক অণু কাকে বলবো? যে যখন অনেকগুলো বিভিন্ন ধরনের পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে অণু তৈরি করবে, তখন সেটাকে বলবো যৌগিক অণু। বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে। দীপজানি, বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ বুঝেছি। তাহলে যৌগিক অণু কাকে বলবো? যখন ভিন্ন ধরনের পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে যে অণু তৈরি করে। এর উদাহরণ কি হতে পারে? এর উদাহরণ হতে পারে, তার একটি নাইট্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যে অণু তৈরি করবে, সেটি যৌগিক অণু হবে। কেন যৌগিক অণু হবে বুঝতে পারছিস রুদ্র? রুদ্র, হ্যাঁ, 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 এক সেকেন্ড দাঁড়া তো। ও মা, মর্টিনটা জ্বালিয়ে দাও না। দাঁড়া, আমার এখানে আছে। আরে দেখি, মশা চলে গেলে ভালো। খাওয়ার জন্য উড়ে যাচ্ছে। হ্যাঁ, এবার বলো। কতটুকু শুনেছি আগে সেটা বল। উদাহরণের অণু হবে অত অব্দি শুনেছি। আমি বলছি একটা নাইট্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যে হ্যাঁ, অণু এটা তৈরি করে, শুনেছি। সেটা যৌগিক অণু কেন হবে?
যৌগিক অণু কারণ একটি নাইট্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু সাথে যুক্ত যদি অন্য অণু তৈরি করে সে। আমার স্ক্রিনের লেখা পড়ে কি হবে? না, আমি পড়ছি যাতে বুঝতে পারি হালকা। অণু কখন তৈরি হচ্ছে, বা অণু কাকে বলছি? আহ আরে দাঁড়া, ভুলে যাচ্ছি সব। হুম। বলবো? হ্যাঁ, দাঁড়া। দাঁড়া দাঁড়া, ভুলে যাচ্ছি। ও, অণু তো কখন তৈরি হয়? অণু যখন ওটা তৈরি হচ্ছে, আর যৌগিক অণুটা বলছে ওটা তৈরি হচ্ছে কিভাবে, আরেকবার প্রশ্নটা করো। আরে তুই এত সময় নিয়ে, আমি বলছি আরেকবার প্রশ্নটা কর। আরে প্রশ্নটাই ভুলে গেছি এই চিন্তায়। আমি বলছি একটা নাইট্রোজেন পরমাণু, আগে তুই আমাকে বল অণু কখন তৈরি হয় সেটা বল, তারপরে তো প্রশ্ন। মানে কাকে অণু বলছি? অণু হলো না, যৌগিক মৌলিকদের আমরা অণু বলছি। বাহ, বাহ, স্ক্রিনে যেটা লেখা আছে সেটাই বলে দিন। ওরকম দেখে মনে হলো। আরে দূর। আবারও তুই একই জিনিস করছিস, তুই ক্লাসে শুনছিস। পুরোটা পুরোপুরি এত অব্দি পুরো শুনেছি, শুনেছি এবং দেখেওছি, কিন্তু ভুলে যাচ্ছি। অনেকগুলো পরমাণু যদি একে অপরের সাথে যুক্ত হয় তখন তাকে আমরা বলবো অণু। এবার বলেছি অণু দু রকমের হয়, একটা মৌলিক অণু, একটা যৌগিক অণু। মৌলিক অণু কাকে বলবো? যদি এই যে অনেকগুলো পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে অণু তৈরি করছে, এই অনেকগুলো পরমাণু যদি একই জিনিসের পরমাণু হয়, একই ধরনের পরমাণু হয়, তখন তাকে আমরা বলবো মৌলিক অণু। যেমন দুটো অক্সিজেনের পরমাণু যুক্ত হয়ে একটা অক্সিজেনের অণু তৈরি করবে, একে কি বলবো? মৌলিক অণু। যৌগিক অণু কাকে বলবো? যদি আলাদা আলাদা ধরনের পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে অণু তৈরি করে তখন তাকে বলবো যৌগিক অণু। তার উদাহরণে বলেছি একটা নাইট্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যে অণু তৈরি করবে সেটাকে বলবো যৌগিক অণু। এবার আমি জিজ্ঞাসা করেছি কেন একটা নাইট্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু যুক্ত হলে তাকে যৌগিক অণু বলবো, কেন তাকে মৌলিক অণু বলবো না? কারণ ওই দুটো একই পরমাণু দিয়ে তৈরি নয়, তাই। একই পরমাণু নয়, পরমাণু দিয়ে তৈরি নয়, বল দুটো হ্যাঁ, আলাদা পরমাণু পরমাণু। নয়। হ্যাঁ, তাহলে এইটা পুরোটা বললাম যখন, তখন উত্তরটা বলতে পারবি। আর যখন এতক্ষণ ধরে এত ডিটেলে বলে যাচ্ছি তখন তুই সেটা শুনলে তুই উত্তরটা বলতে পারতিস না, কি বল? জুনে পড়লাম তাও ভুলে যাচ্ছি। আচ্ছা, এবার যেমন এবার যেমন আহ, যেমন পরমাণুর চিহ্ন হয় তেমনি অণুর সংকেত হয়, ঠিক আছে? এইটাই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমাদের বোঝাটা দরকার। অণুর সংকেত এরকম করে বলি, অণুর সংকেত, এটা মুখস্থ করে দরকার, ফলে ভালো করে বুঝবি এই জায়গাটা। তাহলে অণুর সংকেত কিভাবে লেখে? না, অণুতে যে যে পরমাণু আছে, যে যে পরমাণু আছে তাদের চিহ্ন লিখতে হবে, তাদের চিহ্ন পর পর লিখতে হবে। এবং বা এরপর ওই পরমাণুগুলি যত সংখ্যায় আছে সেই সংখ্যাটিকে পরমাণুটির চিহ্নের নিচে বাঁ দিকে, সরি ডান দিকে লিখতে হবে। কি বলছি বুঝিয়ে দিচ্ছি, উদাহরণ করলে বোঝা যাবে।
তাহলে ধর দুটি অক্সিজেন পরমাণু মিলে অক্সিজেন অণু তৈরি করলো। তাহলে অক্সিজেন অণুর সংকেত কি হবে? অক্সিজেন অণুর সংকেত সংকেত কিভাবে লিখবো বলেছি? যে যে পরমাণু আছে তাদের চিহ্ন পরপর লিখতে হবে। এখানে তো একটাই ধরনের পরমাণু আছে, সেটা হচ্ছে অক্সিজেন পরমাণু। তাহলে সংকেত লেখার সময় আগে লিখতে হবে ও, কারণ অক্সিজেনের চিহ্ন হচ্ছে ও। তারপর কি বলেছি? নিচে ডান দিকে, চিহ্নের নিচে ডান দিকে লিখতে হবে যে ওই পরমাণুটা কতগুলো আছে। কটা আছে? এখানে দুটো আছে। তাহলে এখানে হুম। নিচে ডান দিকে লিখতে হবে দুই। তাহলে অক্সিজেন অণুর সংকেত কি হলো? অক্সিজেন অণু দুটো অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি। অক্সিজেন পরমাণুর চিহ্নটা আগে লিখতে হবে, যেটা হচ্ছে ও, আর নিচে ডান দিকে লিখতে হবে কতগুলো পরমাণু আছে, দুটো। তাহলে দুটো পরমাণু দুই লিখতে হবে। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ। তাহলে এবার যদি এরকম করে বলি যে ওই ওই উদাহরণটা গিয়ে বলি, একটি নাইট্রোজেন পরমাণু, এই উদাহরণটা দিয়ে বলি। বাবা, এত স্লো! তার কিছুটা বন্ধ করো। আর যদি এই উদাহরণটা দিয়ে বলি, একটি নাইট্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে অণু তৈরি করবে। ঠিক আছে? তাহলে এর সংকেত কি হবে? তাহলে একটা নাইট্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে একটা অণু তৈরি করবে। তাহলে এর সংকেত কি হবে? তাহলে কে কে আছে? নাইট্রোজেন আছে, নাইট্রোজেন পরমাণু আছে। নাইট্রোজেন পরমাণুর চিহ্ন কি? এন। আর কে আছে? অক্সিজেন পরমাণু আছে, অক্সিজেন ও। পরমাণুর চিহ্ন কি? ও। তাহলে এবার নিচে ডান দিকে এদের সংখ্যা লিখতে হবে। ঠিক আছে? তাহলে এন এর নিচে এন কটা আছে? এক। ও এর নিচে ও কটা আছে? এক। এবার একটা করে থাকলে আর সংখ্যাটা লিখতে হয় না। একের বেশি থাকলে তখন সংখ্যাটা লিখতে হয়। ঠিক আছে? তাই এখানে আমরা বলি যে যখন কোনো পরমাণু অণুর মধ্যে একটি থাকবে, সংখ্যায় একটি থাকবে, সংখ্যায় একটি থাকবে, তখন তার সংখ্যা লিখতে হবে না। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। তাহলে এবার যদি বলি এরকম করে যে, যদি এরকম করে বলি ধর যে এটাকেই নিয়ে যদি ধর, তাহলে আমাকে বললাম যে দুটো নাইট্রোজেন পরমাণু পাঁচটা অক্সিজেন পরমাণুর সাথে তৈরি হয়ে যুক্ত হয়ে অণু তৈরি করলো। তাহলে রুদ্র বলতে পারবি এর সংকেত কি হওয়া উচিত? দুটো নাইট্রোজেন পরমাণু পাঁচটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে অণু তৈরি করলো। হ্যাঁ, পারবো। বল। N205 মানে O5। ফাইভ। তুই জানি বুঝতে পেরেছিস? হ্যাঁ। আচ্ছা, আরেকটা করি আমি এরকম। ধর, পুরোটা লিখছি না, আমি জাস্ট শর্টে লিখছি। ধর একটা কার্বন
প্লাস 2টি অক্সিজেন। একটা কার্বন পরমাণু, তার সাথে 2টো অক্সিজেন পরমাণু। CO2, তাহলে কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে তো। হ্যাঁ, CO2। বুঝতে পারছি কেন CO2 হলো? হ্যাঁ বুঝতে পেরেছি না বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পেরেছি, কার্বনের তলার সংখ্যা লিখলাম না কেন? কারণ কার্বন একটি তাই। হ্যাঁ, তাহলে একটা হলো সংখ্যা লিখবো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটার নাম কি? এটার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা নিঃশ্বাস প্রশ্বাসের সময় ছাড়ি, ঠিক আছে? আচ্ছা, ডাই মানে দুটো, ওই জন্য দুটো অক্সিজেন আছে বলে ডাই অক্সাইড বলে। যদি একটা অক্সিজেন থাকে তখন তাকে মনো অক্সাইড বলে, মনো মানে একটা। আচ্ছা, একই রকম ভাবে যদি ধর আরেকটা উদাহরণ যদি বলি, ধর এরকম করে বললাম যে 2টি সোডিয়াম প্লাস 1টি কার্বন প্লাস 3টি অক্সিজেন, এটা নিয়ে কি হবে? আগে বল দেখি, সোডিয়ামের চিহ্ন কি ছিল? দেবযানী বল দেখি, সোডিয়ামের চিহ্ন কি ছিল? Na, Na। আচ্ছা, রুদ্র বল কার্বনের চিহ্ন কি ছিল? কার্বনের ছিল সি। সি। আর অক্সিজেনের চিহ্ন বল, যে কোনো একদিন বল। ও। O, ও। এবার তাহলে বল সংখ্যাগুলো কি কি হবে? দেবযানী বল। এন এ। দেবযানী একটা বল, সোডিয়াম একটা বল। Na2, আচ্ছা, রুদ্র বাদ বাকিটা বল। সি আর তারপরে থ্রি, থ্রি আর O3। তাহলে Na2CO3। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ বুঝে গেছি। সংকেত কিভাবে লিখতে হয় বুঝতে পেরেছিস? হুম। আচ্ছা, লাস্ট একটা করি আমরা, লাস্ট একটা করি। তার একটি দাঁড়া দাঁড়া, দুটি সোডিয়াম প্লাস 2টি সালফার প্লাস 3টি অক্সিজেন। আহ, বল বল চিহ্নগুলো, দেবযানী বল চিহ্নগুলো বল চট করে। NaSO, এবার রুদ্র সংখ্যাগুলো বল। কি বলবো আর, ও সেগুলো হ্যাঁ। Na2S203। ও, জিরো না, ও হ্যাঁ ও। O3। Na2S2O3। বোঝা গেছে না বোঝা যায়নি? বুঝে গেছি। ঠিক আছে, আজকে এইটুকু থাক। পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মূলক, যোজ্যতা এবং মলিকুলার ওয়েটটা পড়বো। এইটুকু না পড়লে আমাদের বাদ বাকি জিনিসগুলো বুঝতে খুব অসুবিধা হবে। ঠিক আছে। এটা বোঝা তুমি গেছে? কি তাহলে আমরা পরমাণু চ্যাপ্টার, হুম। হ্যাঁ বল। পরমাণু চ্যাপ্টার করাচ্ছ? পরমাণু চ্যাপ্টারটা পুরো পড়াতে গেলে তো মানে 1 মাস লাগবে। আমি দুটো ক্লাসে জাস্ট পরমাণু চ্যাপ্টারে একটা বেসিকটা বলে দিচ্ছি, যাতে করে আমরা এই এর পরে যে অংশগুলো পড়বো সেগুলো ভালো করে বুঝতে পারি। বুঝতে পেরেছিস? হুম। তো আজকে একটা ক্লাস হলো, আর পরের দিনে একটা ক্লাসের মধ্যে আমি ওটা বলে দেবো, ঠিক আছে? তাহলে হুম। আচ্ছা, তোদের কাজ কি হবে? আমি আলাদা করে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, যদি আমার মাথায় আসে আমি তাহলে 1-2 দিনের মধ্যে হোমওয়ার্ক দিয়ে দেবো। তোদের কাজ হবে আপাতত এই জিনিসগুলো ভালো করে পড়া, এবং যেটা বলছি যে পরমাণুর এই প্রথম 20টা পরমাণু ভালো করে নামগুলো মুখস্থ করা, পর পর অর্ডারে, যে কোনো অর্ডারে না, পর পর হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এরকম করে 20টা পর পর মুখস্থ রাখা, তাদের চিহ্নগুলো মুখস্থ রাখা,
এবং অণুর সংকেতে কিভাবে লিখতে হয় সেটা একটু আবার দেখে নেবো, যাতে এইটা নিয়ে আমরা ইউজ করে পরের দিন আমরা এটার উপর, কিন্তু পরের দিন পড়তে গেলে এটা লাগবে, ওটা পড়ে না এলে কিন্তু পরের দিন পড়া বোঝা যাবে না। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে পরের দিন এটা ভালো করে দেখে আসবি। এবং এটা কিন্তু মুখস্থ এমনি হবে না, প্রতিদিন একবার করে দেখতে হবে, তাহলেই কিন্তু এটা মুখস্থ হবে, নাহলে কিন্তু মুখস্থ হবে না। প্রতিদিন এটা, এই লিস্টটা একবার করে দেখতে হবে, এবং অবশ্যই সংজ্ঞাগুলো অবশ্যই এক দুবার করে পড়ে নিতে হবে। বোঝা গেছে? হুম। যাক, কে বলতে